1978 সালে এই সিনেমার কথা নিশ্চয়ই সবার মনে আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদাকে নিয়ে তৈরি চার মূর্তি আজও এক লেজেন্ড। সিনেমার সেই ঝন্টি বাহারির জঙ্গল আসলে আজকের ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় অঞ্চলে শুটিং হয়েছিল। আমাদের এবারের বাইক ট্রিপ সেই কাঁকড়াঝোড়। বেলপাহাড়ি থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঁকড়াঝোড়। কাঁকড়া মানে পাহাড় আর ঝোড় মানে জঙ্গল। এই জায়গায় রয়েছে পাহাড় আর জঙ্গলের একটা পারফেক্ট মিক্সচার। আর এই হলো সেই জায়গা যেখানে চার মূর্তি সিনেমার শুটিং হয়েছিল। এই বাইক ট্রিপে আমি ছাড়া বাকি সবাই কলকাতার আশেপাশে থাকে, সুতরাং আমাকে ভোর রাত থাকতেই বেরোতে হয়েছিল। ট্রিপ 0 করে নিলাম হিসাবে সুবিধার জন্য। আমি প্রথম যাব রিসরা, সেখান থেকে একজন সঙ্গ নেবে এবং এরপর যাব দক্ষিণেশ্বর আলমবাজার, যেখানে আরও দুজন অপেক্ষা করবে। আর তারপর যাব আমাদের আলটিমেট স্টার্টিং পয়েন্ট ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় পৌঁছতেই আমাদের চারপাশ একদম কুয়াশায় মুড়ে গেল। ভয় হলো এরকম আর কতক্ষণ থাকবে। এবারে আমাদের বাইক সংখ্যা 6, 125 থেকে 350 সিসি বিভিন্ন মডেল ও ক্ষমতার বাইক রয়েছে এই ট্রিপে। দুজন কেবলমাত্র সোলো ড্রাইভার, আর বাকি সব বাইকেই পিলিয়ন থাকছে। সুতরাং বাইকে আমরা যাচ্ছি মোট 10 জন। এছাড়াও আরও 3 জন যাচ্ছে, তবে ট্রেনে। সব মিলিয়ে বেশ ভালো একটা দঙ্গল জড়ো হতে চলেছে কাঁকড়াঝোড়ের পাহাড় জঙ্গলে। প্রদীপ, শান্তনু, দেবোত্তম, এ হচ্ছে প্রথম সঞ্জয়, এটা হচ্ছে ধ্রুব, এও আমাদের সঙ্গে প্রথমবার যাচ্ছে। প্রচুর গিয়ার পড়েছে। এই হচ্ছে শারিক, এই হচ্ছে স্বপনদা। হাই বলুন। গুগলে সব থেকে কম দূরত্বের পথ দেখায় এই রাস্তা, কিন্তু কাঁকড়াঝোড় যাওয়ার আদর্শ মনোরম রাস্তা একটু আলাদা। দূরত্ব একটু বেশি পড়বে, সুতরাং সময়ও একটু বেশি লাগবে। তাই হাতে সময় নিয়ে আমরা যাতায়াত করেছিলাম এই রুট ধরে। ধুলাগড় থেকে কোলাঘাট কম বেশি 47 কিলোমিটার। আমরা ঠিক করলাম একেবারে ব্রেকফাস্টের জন্য থামবো কোলাঘাট। ধুলাগড় থেকে যত এগোতে লাগলাম কুয়াশার পরিমাণ ততই কমে আসতে লাগলো। কিছুক্ষণ পরেই ঝকঝকে আকাশকে সঙ্গে করে আমাদের 6টা বাইক টান টান এগিয়ে চলল NH-16 ধরে। যে মোবাইল থেকে এই রাস্তার ভিডিও তোলা, দুর্ভাগ্যবশত সেটির অটো রোটেশন অফ ছিল, ফলে সামান্য হলেও কোয়ালিটি এদিক ওদিক হয়েছে। তবে রাস্তা খুব সুন্দর, খুব বেশি ডাইভারশনও চোখে পড়েনি। ফলে আমরা স্বাভাবিক গতিতে আর সঠিক সময়ের মধ্যেই কোলাঘাটে পৌঁছে গেলাম। তবে কোলাঘাটে পৌঁছে সবার পছন্দসই খাওয়া দাওয়ার জায়গা খুঁজতে একটু সময় লাগলো। অবশেষে এই হোটেলটা সবার মনোমতো হওয়ায় এখানেই আমরা সবাই বাইক স্ট্যান্ড করলাম। ব্রেকফাস্ট করতে হবে, যে যেমন পারলো অর্ডার করলো। কেউ আলু পরোটা, কেউ পুরি সবজি, আবার কেউ টোস্ট। তবে কেউ পেট ভরে খেলাম না। বাইক ট্রিপেতে বেশি পেট ভর্তি করে খেলে, বিশেষত ভাত খেলে, ঘুম আসার সম্ভাবনা থাকে। সুতরাং অল্প স্বল্প জলযোগের পর আমরা আবার প্রস্তুতি নিলাম সামনের প্রায় 185 কিলোমিটার যাত্রার জন্য। শুধু রোবটের মতো গাড়ি চালিয়ে গেলে আবার রাইডিংয়ের মজাটা ফিকে হয়ে আসে। সুতরাং পরিকল্পনা মাফিক কোলাঘাট থেকে ঠিক 50 কিলোমিটার এগোনোর পর আমরা নিলাম দ্বিতীয় ব্রেক। একটু হাসি, বিশ্রাম, ছবি তোলা, আড্ডা সবই চলল। এগুলোরও একটু দরকার আছে বটে। কলকাতা, দুর্গাপুর ও আসানসোলের পর পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম শহর খড়গপুর। মল্লভূম রাজবংশের রাজা খড়গপাল এই অঞ্চলে খড়গেশ্বর নামে একটি শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন। সেই থেকেই জায়গাটির নাম খড়গপুর। এখানেই রয়েছে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম। আমরা এগিয়ে চললাম খড়গপুর শহরকে পাশ কাটিয়ে। পরের গন্তব্য লোধাশুলি। এবারে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আমরা আগেই বলেছি যে চলছি লোধাশুলির দিকে।
আর এটা হলো লোধাশুলি যাওয়ার আগে শেষ টোল, বালিভাষা টোল। বালিভাষা টোলের পাশ দিয়ে আমরা টু হুইলার লেন দিয়ে এড়িয়ে চললাম। এর আগে থেকেই বরঞ্চ, এবং এরপরেও রাস্তাটা যথেষ্ট চওড়া হয়ে গেছে। যত এগোবো ততই রাস্তা চওড়া সুন্দর হতে থাকবে, দুপাশে জঙ্গল, এবং আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি লোধাশুলির দিকে। এর আগেও লোধাশুলির রাস্তা দিয়ে আমি গেছি, কিন্তু প্রতিবারেই রাস্তাটা খুবই ভালো লাগে। খাস জঙ্গলের বুক চিরে 4 লেনের এই দীর্ঘ রাস্তা দেখতে যেমন সুন্দর, গাড়ি চালিয়েও তেমনি মজা। এই জায়গা দেখলে কেউ বলবে যে কিছু বছর আগেও এই অঞ্চল ছিল মাওবাদীদের স্বর্গরাজ্য। সেই সময় এই দিকের পর্যটন প্রায় বেহাল হয়ে পড়লেও এখন সেসব নিতান্তই অতীত। আবার পর্যটন ঘুরে দাঁড়িয়েছে এই অঞ্চলে। বহু পর্যটন কেন্দ্র, রিসর্ট ইত্যাদি গড়ে উঠেছে। সত্যি বলতে কলকাতার কাছাকাছি জঙ্গলের স্বাদ নিতে এই এলাকার জুড়ি নেই। আমরাও প্রচুর ফটোশ্যুট করতে করতে এগিয়ে চললাম পরের গন্তব্য ঝাড়গ্রাম। আমরা প্রায় ঝাড়গ্রাম পৌঁছে গিয়েছি। ঝাড়গ্রামের জঙ্গলের রাস্তা লোধাশুলির রাস্তার চেয়ে আলাদা। এখানে এলে যেন সত্যি ফিল হয় আমরা জঙ্গলের মধ্যে দিয়েই এগোচ্ছি, এবং জঙ্গল আমাদের ঘিরে রেখেছে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, আর তার সাথে বাতাসে মিশে থাকা জঙ্গলের একটা অদ্ভুত গন্ধ, যেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, শুধু প্রাণ ভরে আস্বাদ করে নিতে হয় নিজেদের ইন্দ্রিয় দিয়ে। সবার মতো আমরাও দাঁড়িয়ে পড়লাম জঙ্গলের ধারে, আর আবারও চলল ফটোশ্যুট। বেলপাহাড়ি থেকে বাঁক নিয়ে আমরা এগিয়ে চললাম আমলাশোলের মধ্যে দিয়ে আমাদের গেস্ট হাউসের দিকে। জঙ্গলমহলে আমলাশোল একটি দরিদ্র এলাকা। বেশ কিছু বছর আগে এই জায়গা হয়ে উঠেছিল নিউজ চ্যানেল আর খবরের কাগজগুলোর টার্গেট পয়েন্ট, যখন একই পরিবারের একাধিক সদস্য না খেতে পেয়ে মরা পড়ে এই অঞ্চলে। এরপর পেরিয়ে গেছে বহু সময়, কিন্তু এখনো চারপাশ দেখলে বোঝা যায় সেই পরিস্থিতির খুব আহামরি পরিবর্তন তেমন কিছু হয়নি। কিন্তু পর্যটকদের কাছে জায়গাটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অঞ্চলটির আদিমতার টানে। জঙ্গল, পাহাড় আর ঝর্ণায় ঘেরা অঞ্চলটি এক কথায় অসম্ভব সুন্দর। রাস্তাঘাট খুব ভালো না হলেও চলনসই। পৌঁছে গেলাম এবার আমাদের গন্তব্যে, জঙ্গল আর পাহাড়ের কোলে থাকার জায়গা, নাম ঝিনুক ক্যাম্প। ভাঙাচোরা পিচের রাস্তা থেকে বাঁদিকে বিশাল এলাকা নিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে। আগে থেকে আমাদের ট্রেনের দলটি পৌঁছে গিয়েছিল, তারাই রাস্তায় এগিয়ে এসে আমাদের রিসিভ করে। একটু ঢুকতেই চোখে পড়ে ডান দিকে কিছু চাষাবাদ করা হয়েছে। হয়তো এখানকার উৎপন্ন শাকসবজি দিয়েই তৈরি হয়েছিল আমাদের খাবারের বিভিন্ন পদ। বেশ কিছুটা ফাঁকা জায়গা পেরিয়ে চোখে পড়ল কিচেন ও ডাইনিং, আর তার পাশ দিয়ে যাওয়ার রাস্তা পার্কিংয়ের দিকে। পার্কিংটা যথেষ্ট বড়, প্রচুর গাড়ি রাখা যাবে অনায়াসে। আশেপাশে বেশ যত্নের সঙ্গে লাগানো রয়েছে ফুল গাছ। বেশ সাজানো গোছানো বাগান না হলেও মোটামুটি ভালোই।
থাকার জায়গা হিসেবে রয়েছে 3 ধরনের ব্যবস্থা। প্রথমত, এই জায়গায় রয়েছে 3টি ঘর, 2টি 6 বেডেড যেগুলো আমরা দখল করেছিলাম, আর লাগোয়া আরও একটা ডবল বেডরুম। থাকা খাওয়ার জন্য পার হেড চার্জ করা হয়, যার মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট। গল্পগুজব করার জন্য খড়ের ছাউনি আর বাঁশের বেঞ্চ দিয়ে তৈরি জায়গাটা বেশ সুন্দর, কারণ পেছনেই শুরু হয়েছে পাহাড়। বসার জায়গার ঠিক পাশেই একটি মই লাগানো ওয়াচ টাওয়ারের মতো বানানো রয়েছে। কাঠের পাটাতন দেওয়া এই মই সাবধানে উঠতে হবে। এটাতেও রয়েছে খড়ের ছাউনি, আর ওপরে উঠেও বসার জায়গা রয়েছে, চেয়ার টেবিল পাতা। পেছন দিকে তাকালে দেখা যায় এখানেও চাষাবাদ করা হয়েছে পাহাড়ের কোলে। সন্ধেবেলা এই বসার জায়গাগুলোতে আলো জ্বালালে বেশ গা ছমছমে সুন্দর পরিবেশ তৈরি হয়। এবার দেখা যাক টেন্টগুলো কেমন। বড় টেন্টের সামনে বসার জায়গা, ভেতরে বেশ বড় একটা ডাবল বেড, শোয়ার খাট, টি টেবিল, চার্জিং পয়েন্ট, ব্যবস্থা বেশ ভালোই। ছোট টেন্টে তুলনামূলক জায়গা কম হলেও মন্দ নয়, এখানেও রয়েছে চার্জিং পয়েন্ট, ফ্যান ইত্যাদি ইত্যাদি। তবে টেন্টের জন্য রয়েছে কমন ওয়াশরুম। খুব ভিড় না হলে ওয়াশরুম নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। থাকার জায়গা হিসাবে পার হেড চার্জ নির্ধারণ করা হয়ে থাকে, অবশ্যই সেটা সময় বিশেষে কিছু চেঞ্জ হয়, সুতরাং আগে থেকে খবর নিয়ে যাওয়াই ভালো। এবারে এই হলো ডাইনিং প্লেস। জায়গাটা বেশ বড়, অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারবেন এখানে। আর এবারে এসে গেছে আমাদের লাঞ্চ। শালপাটার বাটিতে করে খাবার পরিবেশন করা হয়েছে, মোটামুটি পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। দুপুরে মাছ ভাতের ব্যবস্থা রয়েছে, গুণমান খুব উন্নত মানের না হলেও চলনসই। তবে সন্ধেবেলা এরা মুড়ি সহযোগের যে স্ন্যাক্স দিয়েছিল, আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম, নাম শাল চিকেন। সেটা বেশ সুন্দর একটা স্বাদ পেয়েছিলাম। শুনলাম এটা নাকি এখানকার বিশেষ রান্নার পদ। লাঞ্চের পর সামান্য বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম জায়গাটা এক্সপ্লোর করতে। বিশেষ কোনো গন্তব্য না থাকলেও জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা আর চারমূর্তি সিনেমার শুটিং স্পট দেখার ইচ্ছা ছিল। স্থানীয়দের কাছে ভৈরব থান নামে একটা জায়গার খবর পেয়ে আমরা তাই বেরিয়ে পড়লাম জঙ্গলের রাস্তা ধরে। হঠাৎ করে উপরি পাওনা হিসেবে দেখা হলো এনার সাথে। জঙ্গল থেকে বেরিয়ে নিজের মনে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। ভৈরব থান জায়গাটা আসলে জঙ্গলের মধ্যে নদীর ছোট্ট একটা বাঁধ বিশেষ। জল নির্দিষ্ট উচ্চতা ছাড়িয়ে গেলে পাহাড়ি বোল্ডারের মধ্যে দিয়ে নদী বয়ে চলে। কিন্তু জায়গাটা আসলেই সুন্দর। একটা নির্দিষ্ট দিক থেকে যদি ছবি তোলা যায়, আর যে ছবি দেখছে তার যদি জানা না থাকে, তাহলে অনেকেই কিন্তু নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ি নদীপথের সঙ্গে গুলিয়ে ফেলতে পারে। সূর্য অস্তাচলে যাওয়ার অনেক আগেই চারমূর্তি শুটিং স্পট দেখে আমরা ফিরে চললাম আমাদের ক্যাম্পের দিকে। দিনের ফিকে হওয়া আলোতে জঙ্গলের পরিবেশ যেন মনে নাড়া দিয়ে যায়। ঝুপ করে সন্ধে নামার সাথে সাথেই শুরু হলো হাসি, আড্ডা, গান আর হুল্লোড়। সন্ধ্যায় স্ন্যাক্স ছিল মুড়ি, চপ, চা, সঙ্গে ছিল শাল চিকেন। কখনো বনফায়ারের ধারে হুল্লোড়, কখনো ঘরের মধ্যে আড্ডা। সময়টা মন্দ কাটছিল না। হঠাৎই কারো মাথায় এলো, এই অন্ধকারে জঙ্গল ভ্রমণ করলে কেমন হয়।
যেমন ভাবা তেমনি কাজ। জঙ্গলমহলের জঙ্গলে মিশকালো অন্ধকারে বেশ কিছু সারমেয়কে সঙ্গী করে ঝিঁঝিরাকা রাস্তায় বেরিয়ে পড়লাম দঙ্গল বেঁধে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আমাদের চেঁচামেচিতে সেখানকার সমস্ত ভূত আর নিশাচর প্রাণীরা যে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল সে ব্যাপারে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। ঘরে ফিরে আবার চললাম ডাইনিংয়ের দিকে। রাতে পেলাম চিকেন আর রুটি। সেসব খেয়ে ঘুমানোই ছিল উদ্দেশ্য, তবে রাতেও উৎপাত কম হলো না। সেসবের বর্ণনা অবশ্য না দেওয়াই ভালো। সকালে ব্রেকফাস্ট সেরে ব্যাগ গুছিয়ে আমরা আমাদের বাহনগুলোকে রেডি করে ফেললাম ফিরতি পথের জন্য। আবার হয়তো কোনো একদিন ফিরে আসবো এই ঝন্টি পাহাড়িতে। ও না, সরি, কাঁকড়াঝোড়ে। ধন্যবাদ।